কিছু মৌলিক সমস্যা নিয়ে মানুষকে অবগত করানো এবং সেই সুবাদে সারা বাংলার প্রতিটি ব্লকে ব্লকে আমরা বিডিওকে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিষয়গুলো এইরকম যে আজ সারা পশ্চিমবঙ্গে ইউপিএ সরকারের নেতৃত্বে যে মানরেগা প্রকল্প 100 দিনের কাজ, সেই 100 দিনের কাজ প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে। বকেয়া 100 দিনের কাজের টাকা গ্রামের গরিব মানুষরা পাচ্ছে না। এই ব্যাপারে রাজ্য সরকারের উদাসীনতা এবং কেন্দ্রীয় সরকারের গরিব মানুষ বিরোধী যে মানসিকতা তার প্রতিবাদ করে আমরা প্রত্যেকটা ব্লকের বিডিওর মাধ্যমে রাজ্য এবং কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, আপনারা জানেন যে ইউপিএ সরকার খাদ্য সুরক্ষা আইন চালু করেছিল ভারতবর্ষে। যে খাদ্য সুরক্ষা আইনকে বাস্তবায়িত করার জন্য 1,20,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। 6,10,00,000 টন খাদ্য সামগ্রী বরাদ্দের ব্যবস্থা করা হয়েছিল। যে খাদ্য সুরক্ষা আইনের অধীনে গ্রামের 75% শহরের 50% মানুষের সস্তায় চাল এবং গম পাওয়ার ব্যবস্থা হয়েছিল। ভারতবর্ষের 11টা রাজ্যে খাদ্য সুরক্ষা আইন চালু হলেও পশ্চিমবঙ্গ সরকার তৃণমূলের নেতৃত্বে এই খাদ্য সুরক্ষা আইন চালু করতে কখনো আগ্রহ প্রকাশ করেনি। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের খাদ্য সুরক্ষা আইন আজও চালু হলো না। আমরা রাজ্য সরকারের কাছে তাই দাবি করব খাদ্য সুরক্ষা আইন চালু করতে। কেন্দ্র সরকারের কাছে দাবি করব যে খাদ্য সুরক্ষা আইনের যে সুবিধা গ্রামের 75% মানুষ পেতে পারবে এবং শহরের 50% মানুষ পেতে পারবে, সেখানে যেন তাদের সংখ্যা কমানোর চেষ্টা না করা হয়। হাসপাতালের শয্যায় সেই ছোট ছেলেটি অরূপ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে সে মৃত্যুর কাছে পরাজিত হয়েছে, তার মৃত্যু হয়েছে। এ বেদনা, এ দুঃখ এবং সেই সঙ্গে সঙ্গে ক্ষোভ এবং ঘৃণা আমাদের সকলকে আচ্ছন্ন করেছে। সেই মৃতের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজ তার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাইব আপনারা সালকিয়া সেই পরিবারের বিষয়টা আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের দ্বারা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেই। দুটো প্রথম দিনে প্রথমে আপনাদের ধারণা হলো যে তৃণমূল আর কংগ্রেসের জোট হয়ে যাচ্ছে, অতএব ক্যান্ডিডেট হচ্ছে না। আপনাদের তখন দুশ্চিন্তা শেষ ছিল না। যাই আমরা আপনাদের দুশ্চিন্তা দূর করার জন্য বারবার বুঝিয়েছিলাম যে এমন কোন সমঝোতার কথা আমাদের জানা নেই, কিন্তু আপনাদের বিভিন্ন মাধ্যমে অলরেডি সেটা প্রচারই করে দেওয়া হলো যে ভাই কপিল সিবাল যেহেতু কেস লড়ছে, অতএব সমঝোতা হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস প্রার্থী দিচ্ছে। তো আপনাদের সেই ধারণাকে ধূলিসাৎ করে দিয়ে আমরা প্রার্থী দিয়েছি। এখন আপনাদের প্রশ্ন, কারা কারা প্রচারে যাচ্ছে? প্রচারে কংগ্রেস যাবে, কংগ্রেসের নেতা মন্ত্রী শান্তি সবাই যাবে, সবাইকে বলা হয়েছে। অলরেডি প্রচার আমাদের শুরু হয়ে গেছে, দেওয়াল লেখা শুরু হয়ে গেছে, সিট কর্নারিং শুরু হয়ে গেছে। আগামীকাল আমি নিজে বনগাঁ যাচ্ছি। আমাদের প্রদেশের বড় বড় নেতারা দিল্লিতে ব্যস্ত আছে, সেখানেও ভোট আছে। তারা আসলে তারাও সেখানটায় যাওয়ার জন্য তারা সম্মতি জানিয়েছে, যাচ্ছে। এত চিন্তা কি আছে? সেটার জন্য প্রেস কনফারেন্স করতে হবে যে কোন কোন নেতা যাবে বনগাঁয় আর কৃষ্ণগঞ্জে প্রচার করতে, এই
সেই কারণে প্রেস কনফারেন্স ডাকি না আমরা। আচ্ছা, আপনাদের ক্যান্ডিডেট একটু বলবেন, ক্যান্ডিডেটের লোক ক্যান্ডিডেট নাম জানেন আপনারা? সে তো দেখবেন কোন দল নাকি কিছুই জানি না, তার ফোন নাম্বার নেই, বারবার ফোন করছে, ফোন আচ্ছা we have to talk to them, তাই না? আমার ফোন নাম্বার নেই। একই ফোন নাম্বার Nobody gives any information যে কি তার ফোন নাম্বার। See, already it has been announced that those two boys have been selected for must have their phone number at the office. They must have their phone number at the office. তাদের 1 বছরের জায়গায় 10 বছর জেল হোক আমি চাই। অন্তত আমাদের মতো এই মানসিকতা তৃণমূলের নেতৃত্ব থাকুক, এটাও আমি দেখতে চাই। আমরা আমাদের দলের নেতা মন্ত্রীদের সমর্থন করে তাদের পক্ষে আমরা কোনো মিছিল মিটিং করিনি, সিবিআই বিরুদ্ধে কোনো কথা বলিনি। হয়তো মুকুল রায় প্রথম দিন গিয়ে তাকে ছাড়া হয়েছে, মদন মিত্রকে গ্রেফতার করা হয়েছিল। আপনি মনে করছেন এই বছরে কোনো রাজনৈতিক? অবশ্যই, আমি আগেই বলেছি যে এটা বিজেপি পার্টির একটা বড় রাজনৈতিক প্ল্যান বাংলাকে দখল করার। সেটা যে মমতা এবং মুকুলের মধ্যে যে সম্পর্কের চির ধরেছে, লুটের ভাগ নিয়ে তাদের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে, কে জেলে যাবে আর কে জেলে যাবে না, এই নিয়ে তাদের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, সেই সুবাদে বিজেপি পার্টি মুকুল রায়কে তৃণমূল দলের মধ্যে ট্রয় নগরীর ঘোড়া হিসাবে নিয়োগ করতে। ওয়ার্স সিনারিওতে তাই হলো, রাজনীতিতে কিছুই শেষ কথা হয় না। না, সেটা ঠিক কথা। এখন কথা হচ্ছে যে মুকুল রায় তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে, সে কথাই হচ্ছে আমরা সবাই বুঝতে পারছি। মুকুল রায় বনাম মমতার অন্তর্দ্বন্দ্ব আগামী দিনে সারফেসে আসবে এবং তৃণমূল দল আড়াআড়ি এবং খাড়াখাড়ি ভাবে বিভাজিত হবে, আমরা জানি। তবে মুকুল রায় কংগ্রেসে আসবে কিনা এবং মুকুল রায় কংগ্রেসে এলে কি হবে, সেটা যখন মুকুল রায় কংগ্রেসে দরখাস্ত করবে তখন আমরা তার কাছে জানতে চাই, তখন তার উপর শর্ত আমাদের আরোপিত হবে। প্রথম কথা হচ্ছে যে এই মুকুল রায়টা আগে তো জেল টেল খাটুক, আগে তো সারদার কাণ্ডের তত্ত্ব প্রকাশ করুক, তার উপর বিচার করে দেখব সাধারণ মানুষের প্রতি তার সততা কোথায়, সাধারণ মানুষের জন্য তার বক্তব্যের স্বচ্ছতা কোথায়। মুকুল রায়ের মতন ব্যক্তিরা শুধু কংগ্রেস দলের নয়, যে দলেই যাবে সেই দলেরই এক রাজনৈতিক বোঝা হবে। তাই কংগ্রেস এত আহাম্মক নয় যে মুকুল রায়ের মতন ব্যক্তিদের রাজনৈতিক বোঝা করে আগামী দিনে কংগ্রেসের ভবিষ্যৎকে আরো অনিশ্চিত করে আরো অনিশ্চিত করবে। গ্রামে যাওয়া ভুলে গেছেন, আপনি নিজে সাধারণ মানুষের কাছে যাওয়া ভুলে গেছেন, কারণ সাধারণ মানুষের বিশ্বাসযোগ্যতা আপনি খুঁজেছেন। বেশি দূর যেতে হবে না, খালি কলকাতা থেকে একটু উত্তরবঙ্গে যাওয়ার চেষ্টা করুন গাড়ি করে, তাহলে বুঝতে পারবেন যে বাংলার যেটা লাইফ লাইন NH-34, বাংলার লাইফ লাইন NH-34, সেখানে মাছ চাষ করা যায়। তো মুখ্যমন্ত্রীকে বলবো, আমাদের চোখে হয়তো ছানি পড়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী অন্তত মৎস্য চাষের জন্য বাংলার রাস্তা আজকে প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি সেখানে কমসে কম মৎস্য চাষের ব্যবস্থা করতে পারেন।